এক বকুল গাছ ছিল 4 জনে মিলে লাগুর ভাই নাই 4 জনে মিলে অর্থ এলাকার মানুষ ইয়া নাই বইতো এই বকুল ফুল দিয়া কত মালা কাটতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আমি আব্দুল খালেক ভাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি চলে গেছে 2500, আর সেই 2500-এ রয়েছে শত বৎসর পুরনো গোপালদি জমিদার বাড়ি। আজকে আমরা গোপালদি সফর করব এবং সেখানের অবস্থা কি, সেই জমিদার বাড়ির বর্তমান পরিস্থিতি কি, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত দেখব। চলুন আমাদের সাথে। আমরা রয়েছি 2500 পায়রা চত্বর, আর এই পায়রা চত্বরের এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব গোপালদি জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন যে পরিবহনের সমাগম, প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে। বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের পণ্য এই 2500-এ কিন্তু এসে থাকে এই রাস্তাগুলো দিয়ে, এই রোডগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন ব্যস্ততম এই চত্বর হচ্ছে এই পায়রা চত্বর 2500-এর। এখন আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার দিকে। ঢাকার খুব কাছে হলেও 2500-এর পরিবেশ একদম আলাদা, শান্ত, সবুজ আর গ্রাম বাংলার পরিচিত সৌন্দর্য ভরা। 2500 নামটার পেছনে রয়েছে ইতিহাস। অনেকের মতে বহু বছর আগে এই অঞ্চলে প্রায় 2500 পরিবার বসবাস করত, সেখান থেকেই 2500 নামটা এসেছে। এলাকাটি নদী, খাল আর সবুজ মাঠে ঘেরা। মেঘনা নদীর কাছাকাছি হওয়ায় একসময় এখানকার নৌপথ ছিল খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্য আর যাতায়াতের জন্য নদীপথের ছিল বিশাল বড় ভূমিকা। 2500-এর মানুষ মূলত কৃষি, মাছ ধরা আর ছোট বড় ব্যবসার সঙ্গে জড়িত। এখানে গেলে এখনো দেখা যায় গ্রামের চিরচেনা দৃশ্য, সবুজ ধানের ক্ষেত, রাস্তার পাশে বাজার আর ব্যস্ত মানুষের চলাচল। আমরা চলে এসেছি রামচন্দ্রী বাস স্ট্যান্ডে। এই রামচন্দ্রী বাস স্ট্যান্ড থেকেই রাস্তা কিন্তু আলাদা হয়ে গেছে। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষ্ণন্দী ফেরিঘাট চলে গেছে, আর এইটা হচ্ছে গোপালদি চলে গেছে। যেই গোপালদিতে আমরা যাব জমিদার বাড়িতে। আমরা গোপালদি চলে এসেছি, সামনে গোপালদি বাজার। তো আজকে গোপালদি সম্পর্কে পরিপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব, আর গোপালদি সেই প্রাচীনতম স্থাপনাগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যেহেতু সকালবেলা এসেছি, সেহেতু আমরা আগে নাস্তা করব, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আর কি আমরা ইনশাআল্লাহ জমিদার বাড়ির দিকে প্রবেশ করব। এখন আমরা আছি 2500-এর ঐতিহ্যবাহী গোপালদি বাজারে। স্থানীয়দের মতে গোপালদি বাজারের ইতিহাস প্রায় 200 বছরেরও পুরনো। মেঘনা নদীর তীরে গড়ে ওঠার কারণে বহু আগে থেকেই এটি ছিল আশেপাশে মানুষের কাছে গুরুত্বপূর্ণ কেনাবেচার কেন্দ্র। একসময় নদীপথেই ছিল এই এলাকার প্রধান যোগাযোগ ব্যবস্থা। তখন নৌকায় করে কৃষি, মাছ, বাঁশ আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র গোপালদি বাজারে আনা নেওয়া হতো। বিশেষ করে গোপালদি বাজারের বাঁশের কেনাবেচার জন্য বেশ পরিচিত ছিল। এখনও অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে কেনাকাটা করতে আসে। গোপালদি বাজার প্রাচীনতম বাজার। এই বাজার যে স্থানে অবস্থিত, মেঘনার যে শাখা নদী রয়েছে, সেই শাখা নদীর সঙ্গম কিন্তু এই গোপালদি বাজারে সংযুক্ত হয়েছে। আর স্থলপথে এবং নদীপথে কিন্তু এখানে প্রচুর লেনদেন হয়ে থাকে। এলাকার বিভিন্ন কৃষক তাদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে এইখানে এই হাটে কেনাবেচা করে থাকে। বিশেষ করে তরিতরকারি, হাঁস, মুরগি এবং বাঁশ জাতীয় যে পণ্য রয়েছে সেগুলো কিন্তু এই বাজারে কিন্তু
বিক্রি করে থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের এই গোপালদি বাজার কেন এত ঐতিহ্য সম্পূর্ণ? এখানে কি আছে আপনাদের? এটা তো ঐতিহ্য বাজার, ব্রিটিশ আমলের বাজার, বুঝলেন, বড় বাজার। এটা তো বাপ দাদা 14 পিঁড়ি পর্যন্ত এই বাজার এইভাবে চলে গেছে। এই বাজারে মনে করেন যে কাপড় আছে না, যে কাপড়ের উপরে বেশি নির্ভরশীল এই বাজারে তাঁত এবং ওই যে পা আলমের কাপড়, যেটা নাকি আপনার পাঞ্জাবি হয়, শাড়ি হয় এবং ওই 3 পিস হয়, এগুলি কোটি কোটি টাকার লেনদেন হয়। গেরে এই অত্র এলাকার মধ্যে কি সবচেয়ে বড় বাজার এটি? সবচেয়ে বড় বাজার, সবচেয়ে বড় বাজার এটা। এটা নারায়ণগঞ্জ জেলারই বড় বাজার, সবচেয়ে বড় বাজার। বড় বাজার। যে আপনাদের এখানে ঐতিহ্যবাহী যে বাড়ি রয়েছে, জমিদার বাড়ি, এটা কি সে সম্পর্কে কিছু ধারণা আছে কি? জমিদারেরও তো গেছে এই দেশের থেকে বাড়ি কিছু কিছু বিক্রি করে ফিরে গেছে, কিছু এমনি ফালাই ফিরে গেছে। এটা হলো আপনার এই সদাসদি, তারপর দেখো উলুগান্ধি 5 নম্বর ওয়ার্ডও কিছু পড়ছে, আর সদাসদি 4 নম্বর ওয়ার্ডে কিছু পড়ছে। এখানে 3টা জমিদার বাড়ি আছে, কি কি নাম জানেন? এটা হলো ভুয়াবাড়ি, সর্দার তেলিবাড়ি, সর্দার বাড়ি, সর্দার বাড়ি। সর্দার বাড়ি। সবচেয়ে শক্তিশালী কারা ছিল? না, সর্দার দর্শক, আপনারা জানেন যে এই এই এলাকাতেই কিন্তু সবচেয়ে বিখ্যাত যে জমিদার বাড়ি রয়েছে, এখানে কিন্তু 3টা জমিদার বাড়ি রয়েছে, 3 বংশের। এবং সবচেয়ে শক্তিশালী যে জমিদার বাড়ি সেটি হচ্ছে সর্দার বাড়ি। তারাই হচ্ছে প্রভাব বিস্তার করত। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নাস্তা খাচ্ছি, আর সবসময় আমার সফর সঙ্গী প্রায় সময় আমার ছেলে থাকে, তাকে নিয়ে আসছি আজকে। কেমন লাগতেছে তোমার? বাংলার ইতিহাসের পাতায় জমিদারদের গল্প মানে ক্ষমতা, ঐশ্বর্য আর রহস্য ভরা এক সময়ের কাহিনী। মাঠঘাট পার হয়ে আমরা প্রবেশ করেছি সদাসদি জমিদার বাড়িতে, যাকে সবাই গোপালদি জমিদার বাড়ি নামে জানেন। এই জমিদার বাড়িতে প্রবেশের 2টি পথ রয়েছে। আমরা মূল পথ ধরেই জমিদার বাড়ির দিকে যাচ্ছি। পূর্বে জমিদার বাড়ির রাস্তা এমনটি ছিল না, দূর থেকেই জমিদার বাড়িটি স্পষ্ট দেখা যেত। কালের পরিক্রমায় অধিক মানুষের উপস্থিতি ও আশেপাশের ঘরবাড়ি হওয়াতে এখানে যে বিশাল জমিদার বাড়ি রয়েছে তা একেবারেই বোঝা যাচ্ছে না। দর্শক, আমরা চলে এসেছি সেই গোপালদিতে, যেখানে 3 জমিদারের বসবাস এবং একসময় যে সর্দার বাড়ি ছিল প্রসিদ্ধ। আর আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর নান্দনিক ডিজাইনের, এটি হচ্ছে ভুয়াবাড়ি। তিলি রয়েছে, সর্দার বাড়ি রয়েছে। আমরাও পর্যায়ক্রমে সেই বাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের পুরো প্রতিবেদনটি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে দেখবেন, সেটাই আমরা কামনা করছি। বন্ধুরা, আপনারা যে নান্দনিক ডিজাইনের বাড়িটি দেখছেন, এটি হচ্ছে গোপালদির ঐতিহাসিক ভূঁইয়া জমিদার বাড়ি। একসময় এই বাড়িটি ছিল এলাকার প্রভাবশালী ভূঁইয়া জমিদার পরিবারের আবাসস্থল। হরিশচন্দ্র ভূঁইয়া ও রামকানাই ভূঁইয়ার নাম আজও স্থানীয় মানুষের মুখে মুখে শোনা যায়। যে বাড়িটি আজ নীরব, একসময় এখানে ছিল মানুষের আনাগোনা, জমিদারি প্রশাসন, উৎসব এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। কালের পরিক্রমায় জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়েছে, কিন্তু শত বছরের ইতিহাস বহন করে এখনো দাঁড়িয়ে আছে এই ভবন। ভাঙা দেওয়াল, পুরনো বারান্দা আর কারুকার্য খচিত স্তম্ভগুলো যেন আজও অতীতের গল্প শোনায়। সংরক্ষণের অভাবে ভবনটি অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলেও এটি এখনো 2500-এর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। মন খারাপ হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে ভুয়াবাড়ি। এটা ভুয়াবাড়ি তো না? একটু এদিকে আসে। এই দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এখনো ওনারা বসবাস করছেন। কতদিন ধরে, কত বছর ধরে আপনারা বসবাস করেন এবং অনেক বছর ধরে এখানে বসবাস করি।
জমিদারের কি হন আপনারা? আমরা জমিদারে কিছুই না, আচ্ছা। জমিদার আমরা দেখিও না। দেখেন না? আমরা অনেক বছর ধরে না থাকতেছি, 20 বছর ধরে থাকতেছি। আচ্ছা, এসে কি খালি পাইছিলেন নাকি? খালি পাই না, এটা আমরা কইতে পারি না, কিন্তু ব্যবসা ছাড়া কইতে পারবো। ওনারা এখানে হ্যাঁ, ছিলেন? আমাদের জন্ম এই বাড়িতেই, ও আচ্ছা আচ্ছা। আমার বোনেরও জন্ম এই বাড়িতেই, আমার ছেলে মেয়েরও জন্ম এই বাড়িতেই হয়েছে। তো এই জমিদার বাড়ি সম্পর্কে অতীতের কোনো বিস্তারিত আপনি জানা? এটা সঠিক আমার জানা নাই, এটা আমাদের ময়মুদ্দিরে বলতে পারবো। এখানে আর কি কি জমিদার বাড়ি আছে? সামনে একটা সর্দার বাড়ি আছে, আচ্ছা। ভাঙ্গে গেছে আর কি। ভেঙে গেছে? হ্যাঁ, আর কিন্তু পুষ্পিনী আছে, ভাঙ্গা বাড়িও আছে, দেখতে পারবেন। আরেকটা এখানে 3টা জমিদার বাড়ি। হ্যাঁ, তিলি কোনটা? একটা ভাঙ্গা লাইছে। তিলি কোনটা? তেলিটা ওই যে রয়েছে এখনো, এটা এখনো বট গাছ মট গাছ দিয়া রয়েছে আর কি, ভাঙ্গে গেছে গা। পর্যটক সবচেয়ে বেশি কোন জায়গায় আসে? এটাই বিয়া বাড়িতেই এই বিয়েবাড়িতে আসে। হ্যাঁ। এটাই এখনো পরিপূর্ণভাবে আছে। আছে। হ্যাঁ, আপনি ডুন ক্যামেরা দেখলো, অনেক বড় প্রাসাদ এটা। বিশাল বড়। হ্যাঁ, হ্যাঁ, এই বাড়িটা 32 কানি। 32 কানি। এখান থেকে কি ওদিকে আরো প্রশস্ত বিস্তৃত হ্যাঁ ভাবে হ্যাঁ আছে? আছে। এখানে আপনারা এখানে থাকেন, আর আশেপাশে কোনো ভবনে কেউ থাকে কিনা? এই বাড়ি সবাই ভাড়া থাকে। ভাড়া থাকে? হুম, ও এখানে ভাড়া চলে? ভাড়া চলে। এটা মালিক লিস্ট লইছে। ও আচ্ছা। মালিক আর লিসে আনছে, 3 মালিক আছে। হ্যাঁ। এখন আমরা তাই ইসলাম বিয়ের আন্ডারে, এটা মনে হয় অর্ধেক। আর যে আর 2 মালিক আছে, 2 মালিকের আন্ডারে 2 অর্ধেক, মানে এক ভাগ করে আর কি। আচ্ছা। সারা বছর বছর ভাড়া নেয়, মাসে মাসে আঙ্গতে ভাড়া নেয়। আপনি কি কাজ করেন কি? আমি টেক্সটাইলের অপারেটর। তো দর্শক, আসলে আমরা যেটি জানতে পেরেছি যে এই সর্দার বাড়িতে এখন যারা বসবাস করছে বেশিরভাগ সবাই কিন্তু ভাড়াটিয়ে, যারা এই জমিদারের উত্তরসূরি রয়েছে তারাই কিন্তু ভাড়া দিয়ে রেখেছে। আর এই জমিদার বাড়িতে যেহেতু শত বছরের পুরনো প্রাচীন জমিদার বাড়ি, একটু পিছনে দেখেন যে একবারে মানে একটু ভৌতিক টাইপের লাগে। তো মাঝখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর স্ট্রাকচার, চারপাশে মাঝখানে উঠোনের মতো, আর চারপাশে কিন্তু জমিদার বাড়ি খুব সুন্দরভাবে নান্দনিক ডিজাইনে কিন্তু এই বাড়িটা নির্মাণ করা হয়েছে, যেখানে অশ্ব গাছে কিন্তু ছেয়ে গেছে পুরো। এই জমিদার বাড়িটিতে আসলে যারা বসবাস করছে সবাই কিন্তু বেশিরভাগই ভাড়াটিয়ে, আর নিজের মতো করে যদি এটাকে সংস্কার না করা হয়, আসলে এইভাবেই কিন্তু লতা বট পাকুলে কিন্তু ভরে যায়। আপনি ফেরি করেন এখান দিয়ে কেন? আমি সবসময় এদিকে দিয়ে আসি, মানে ওদিক দিয়ে রাস্তা আছে? আছে এদিক দিয়ে পুরোটা রাস্তা আছে। আমি সবসময় সপ্তাহে 2-1 দিন এই ভুয়া বাড়িতে আসি। ভুয়া বাড়ির সকল সাক্ষাৎ হয়, সকল ভাল লাগে আমার, এই কারণে আসা হয়। আচ্ছা আচ্ছা। আর এইগুলাই আমার কত আমি কিনি। ও, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পুরাঞ্চর মাদি থানা পড়ছেন, জেলা নরসিংদী। নরসিংদী থানা পড়ছে। আপনার নামটা? আমার নাম শাহজালাল। শাহজালাল। এই শাহজালাল ভাই, আপনি তো আসেন, এই যে সর্দার বাড়িতে আসেন, এই যে এত প্রাচীন যে স্থাপনা, তো আপনার ভয় লাগে না যে কেমন জানি ভৌতিক? হ্যাঁ, আগে প্রথম আমার তো লাগতো, এখন আমার তো ভালো লাগে, মানে অনেক পরিবেশ সব সুন্দর, মানুষ আছে, দেয়া সাক্ষাৎ হয়। আগতে মালপত্র নেই, প্লাস্টিক টিন ভাঙা যা কিছু আছে, জীবিত আছে, আমার তো বেছে তা আসা হয় পরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যবসার সফলতা আসুক সেই কামনাই করছি, ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে আসলে এই এখন এই জমিদার বাড়ির ভিতর দিয়ে কিন্তু মানুষ আসা যাওয়া করে। দেখতে পাচ্ছেন যে আসলে এই বাড়িটি কিন্তু অনেক বড় বাড়ি, 101টি কামরা বিশিষ্ট এই সর্দার ভুয়া বাড়ি, সর্দার বাড়ি এবং তেলি বাড়ি। সেখানে এখন আমরা যাইনি, স্ট্রাকচারটা কেমন জানি না, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি যে বিশাল জমিদার বাড়ি, যেখানে এখনও মানুষ ব্যবহার করছে। আসলে অত্র এলাকাতে মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থাকার কারণে আসলে মানুষের থাকার যে মূল যে জায়গাটা থাকার কথা, সেখানে আসলে মানুষের যে মাসিক যে ইনকামের কিন্তু সেই কম্পেয়ার করতে পারে না, বিধায় মানুষ বাধ্য হয়ে কিন্তু এই ভৌতিক বাড়িতে কিন্তু ভাড়া নিয়েছে। আপনারা জানেন যে এই যে 400 টাকা করে 300 টাকা করে ভাড়া মাসে, খুব কম মূল্যে কিন্তু এই বাড়িগুলো কিন্তু ভাড়া দিয়ে থাকে, রুমগুলো ভাড়া দিয়ে থাকে। এই রুমগুলোতে কিন্তু মানুষ থাকে। তো যেটা জেনেছি যে আসলে সরকারিভাবে এখনও
ভালোভাবে তেমন ইনভেস্টিগেশন করে নেই যে এই বাড়িতে থাকতে পারবে কিনা, বাড়ির স্ট্রাকচারটা স্ট্রং আছে কিনা, যে কোনো সময় ভূমিকম্প হলে মানুষের ক্ষয়ক্ষতি হবে কিনা, সেই ধরনের কোনো সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর সেই জন্য কিন্তু মানুষ কিন্তু নির্দ্বিধায় এখানে কিন্তু বসবাস করছে। দেখতে পাচ্ছেন সংস্কারের অভাবে কীভাবে আস্তে আস্তে ইট চুকিগুলো ক্ষয়ে যাচ্ছে। এখানে যারা বসবাস করতেছে তাদের জীবনের নিরাপত্তার জন্য কিন্তু এই বাড়িটাকে সংস্কার করা দরকার। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে যে জমিদার বাড়িটির চতুর্পাশে যে ভবনগুলো রয়েছে, প্রতিটা ভবনেরই চতুর্দিকে বাড়ি রয়েছে, ঘর রয়েছে, মাঝখানে একটি উঠোন রয়েছে খুব সুন্দর। এইভাবে প্রতিটি বাড়ি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দর্শক, আমি জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে একটি কুয়া আবিষ্কার করেছি। দেখতে পাচ্ছেন যে এটি সেই সময়কার কুয়া, যে কুয়াতে মানুষ ব্যবহার করত, এখন সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই কুয়াতে এক সময় জমিদারের যারা বংশধর রয়েছে এবং যারা এখানে বছরের পর বছর এখানে ছিলেন, তারা এই কুয়ার পানি কিন্তু একসময় ব্যবহার করতেন। আমরা দোতলায় চলে এসেছি। দর্শক দেখুন কত সুন্দর দোতলায়, চারপাশে কিন্তু লতাপাতা একেবারে ছেয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একশো এক কামরা বিশিষ্ট এই জমিদার বাড়িটি, এটা হচ্ছে ভূঁইয়াদের জমিদার বাড়ি। এই বাড়িতেই এখন মানুষ বসবাস করে। আসলে অন্যান্য জমিদার বাড়িগুলোতে এখনও যায়নি, তাই তার সম্পর্কে বিস্তারিত বলতে পারছি না। কিন্তু আমি এখানে এসে এখনও এই জমিদার বাড়িতে প্রাণের স্পন্দন দেখে আমার কাছে ভালো লাগতেছে যে অন্তত পক্ষে এতগুলো জমিদার বাড়িতে প্রতিবেদন করেছি, কোনো জমিদার বাড়িতে মানুষের উপস্থিতি আমি লক্ষ্য করি নাই, কিন্তু এই জমিদার বাড়িতে এসে আমি পুরো জমিদার বাড়িতে দেখলাম যে মানুষের উপস্থিতি। এবং এখানে অত্র এলাকাতে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে, আর সেই কারণেই এখানকার শ্রমিকরা এই জমিদার বাড়িতে ভাড়া নিয়েছে এবং খুব কম মূল্যে এই জমিদার বাড়িটি তারা ভাড়া নিয়ে এখানেই বসবাস করছে। এবং এই যে এখানে আসলে দোতলায় আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলায় লতা বোর্ড পাকুলে একবারে ঘাসপালা একবারে ভরে গেছে, আসলে বোঝা যায় না যে এটা জমিদার বাড়ি। এই পরিষ্কারের বিষয়টি আসলে এরা সাধারণ খেটে খাওয়া মানুষ কেউ উদ্যোগ না নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে একেবারে জমিদার বাড়িটি জঙ্গলে ভরে গেছে। তো অবশ্যই যারা এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণ করছেন, যারা ভাড়া দিচ্ছেন, অবশ্যই তারা এইটাকে ভাড়া দেওয়ার পাশাপাশি অবশ্যই এই সংস্কার করবেন, যে জমিদার বাড়িটাকে একটু সুন্দর করবেন যাতে মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। দেখা যায় যে ঢুকতেই ভৌতিক একটি পরিবেশ তৈরি হয়েছিল। আমি মনে করলাম যে ভিতরে মনে হয় কেউ নেই, আসলে ভিতরের সকল প্রায় কামরাতেই দেখলাম যে মানুষের উপস্থিতি লক্ষ্য করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর নান্দনিক ডিজাইনের এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। আসলে প্রতিটি জমিদার বাড়ির স্থাপত্য শৈলী কিন্তু একই রকম দেখা যায়, স্ট্রাকচারগুলো খুব সুন্দর, একবারে দোতলা বিশিষ্ট। বেশিরভাগ জমিদার বাড়ি দেখেছি দোতলা বিশিষ্ট জমিদার বাড়ি, কিছু কিছু আছে তিনতলা, এবং 101 কামরা বিশিষ্ট এই জমিদার বাড়িটি। দর্শক, আমাদের আসার কথা ছিল গতকাল, কিন্তু আজকে এসেছি। গতকাল প্রচুর বৃষ্টি ছিল, আকাশ মেঘলা ছিল, সেজন্য আসিনি। আজকে এসেছি, আকাশ পুরো পরিষ্কার, প্রচুর রোদ, গরম লাগছে। গরম লাগলেও আসলে এখানকার স্ট্রাকচার, এখানকার পরিবেশ আমার কাছে ভালো লেগেছে।
এই জন্য আপনাদের জন্য প্রতিবেদন তৈরি করছি। এই অঞ্চলে, এই এলাকাতে 3 জন জমিদারের বসবাস ছিল, সর্দার, তেলি, ভূঁইয়া। আমি এখন এই ভূঁইয়া জমিদার বাড়ির সদর দরজার সামনে কিন্তু বসে আছি। দেখতে পাচ্ছেন আজ এই প্রাচীনতম বিল্ডিং, চারপাশে গাছপালা কিন্তু পরিপূর্ণ, কিন্তু এইখানে মানুষ বসবাস করছে। এটা হচ্ছে বড় পজিটিভ সাইড, যে অন্য কোনো জমিদার বাড়িতে কিন্তু আমি এরকম দেখিনি। তো আমরা কিন্তু অন্যান্য জমিদার বাড়িতে যাব। এই জমিদার বাড়িটি চতুর্পাশে আমরা ঘুরে দেখছি, এবং এইখানে আসলে নজরদারি করার মতো, যে এই বাড়িটাকে সুন্দর করবে, এখানে মানুষ থাকে, এখানে ভবিষ্যতে যাতে বিল্ডিং ধস না হয় সেই জন্য যে দেখাশোনার মতো তেমন লোক কিন্তু আমরা খুঁজে পাইনি। তো অবশ্যই আমরা সরকারের কাছে আবেদন করব, এইখানে এই প্রাচীনতম প্রত্নতান্ত্রিক যে নিদর্শন রয়েছে সেটা আপনাদের আয়ত্তে নিয়ে এই বাড়িটাকে পর্যটক এরিয়া হিসেবে রূপান্তরিত করবেন। এখন আমরা ভূঁইয়া বাড়িতে আমরা ঘুরে ঘুরে দেখছি, আপনারা আমাদের সাথেই থাকুন, এবং এই পুরো জমিদার বাড়িটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই জমিদার বাড়িটি তো দেখা হলো, সামনে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু বিশাল বড় কিন্তু পুকুর, দিঘি রয়েছে, যেখানে একসময় জমিদারের যে পরিবার রয়েছে তারা কিন্তু এই পুকুরটি ব্যবহার করত, এই দিঘিটি ব্যবহার করত। আজকে দেখেন যে পুরো দিঘিটি একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন কত বিশাল একটি দিঘি। এই দিঘিতে মানুষ এই দিঘিটিকে ব্যবহার করে। তো এই দেখতে পাচ্ছেন যে একবার পুরো কচুরি ফেনা একবারে ভরে গেছে, যেহেতু বর্ষার সিজন, এই টাইমটাতে এই আপনার এই পানিতে পরিপূর্ণ থাকে। শীতকাল আসলে পানির পরিমাণটা কম থাকে। এইখানে দেখতে পাচ্ছেন যে এই জমিদার বাড়ি দিঘি, চতুর্পাশে কিন্তু এই দিঘির ঘাট রয়েছে। দর্শক, প্রতিটি জমিদার বাড়ির আশেপাশেই কোথাও নদী, কোথাও খাল, এটা সব সর্বদা থাকে। এই ভাই আছে, আপনার বাসা কি এখানে? তো এই যে এটা কি মেঘনার নদী নাকি? আর ওইদিকে মানে এটা শাখা, এটা খাল, খাল, এটা বিল কয়, বিল মানে মেঘনার সাথে সংযুক্ত রয়েছে এটা। গোপালদের বাজার দিয়ে এই দেখতে গিয়ে এদিকে মেঘনা। শীতকালে কি শুকনা থাকে না? পানি থাকে, পুরো শুকনা থাকে। আচ্ছা আচ্ছা। তো এই জমিদার বাড়ির যেহেতু নিকটে থাকেন, এটা কি আপনাদের নিজের বাড়ি না? আমার জন্ম হয়েছে, জন্ম এখানে না? তো এই বাড়িতে আশেপাশে যারা থাকে সবাই তো ভাড়া থাকে, তো এই পুরো বাড়ির দেখাশোনা কে করে? এটা বাড়ির মালিক হইল হারি আতাবুর ইসলাম সাহেবের রফিক সাহেব না? আচ্ছা, উনি এখানে এটা কি ওনাকে লিজ আনছে না? দর্শক, আসলে 32 কানি, হ্যাঁ 32 কানি না? এই 32 কানি বাড়ি উনি বলতেছে, এবং কি আর অনেক কিছু আছে। আচ্ছা, বাড়ির মালিকেরা বেচছে, ভাঙছে, খাইছে, বিক্রি করে ফেলছে, ভেঙে ফেলাইছে। আচ্ছা আচ্ছা। এখন এটা লিজে নিয়ে দেখতে পারবো, হেরা দেখবো কইতে, যেগুলো যেখানে হেরা দেখতে পারবো কইতে। আমার জন্ম হয়েছে, আমরা অনেক কিছু দেখছি না এই বাড়ির মধ্যে, অনেক কিছু। এনে এক বকুল গাছ ছিল, 4 জনে মিলে লাগুর ভাই নাই, 4 জনে মিল্লা অর্থ এলাকার মানুষ ইয়া নাই বইতো, এই বকুল ফুল দিয়া কত মালা কাটতো। আচ্ছা, জমিদারের যারা উত্তরসূরি, যারা বংশধর, দলান আছিল এইদিকে, বিরাট বড় ঠাকুর দলান, হেন আছিল স্কুল ঘর। আচ্ছা, এখানে যারা জমিদারের বংশধর যারা ছিল তাদেরকে আপনি দেখছেন? না, হ্যাঁ ঘর দেখিনি। আপনি যখন একটা লোক আসিল, আপনার 2টা গাইটা লোক, হারা কি জানি লাগতো আর কি, আই তো আর ওখানে জানি মইরা গেছে গা। ও আপনার যখন বুঝ হয়েছে তখন আপনি দেখছেন যে এটা পরিত্যক্ত অবস্থায় আছে এখানে? হ্যাঁ, হারা আনছে, আর আমরা ছোট থেকে ভাড়া দিতেছি, আর আমরা জন্ম হয়েছে আমার এই বিয়ে, মানে তখন থেকে আপনারা ভাড়া দিয়ে আসতেছেন। বুঝতে পারছি। আসলে আমরা যেটা জানতে পেরেছি যে এই বাড়িটি যে সরকার থেকে, প্রশাসন থেকে লিজ নিয়ে এই যে নাকি এখন ভাড়া দিচ্ছে, উনি এটা পরিচালনা করছে। এরকম বাড়ির মালিক পাইবেন কই? এখন এই বাংলাদেশে জমিদার আছে এই বাড়ি করুনের, এটা আপনারা জানেন না? এটা সপ্তাহে জানে, আমরা জানবো, অনেক অনেক মানুষরা জানে। এমন বড় বাড়ি করুনের টাকাটা আসেনি এই দেশ, কেউ আছে এই দেশে কেউ টাকা এইরকম ভাবে বাড়ি করতো?
সাধারণ মানুষ মনে হ্যাঁ। করেন আমরা টাকা দিয়া থাই, আচ্ছা। আঙ্গ তো শক্তিও নাই, ইও নাই, আচ্ছা হ্যাঁ, আমরা থাকবো জোর দেখাইয়া, বুঝছেন না, আমরা আপনাকে সাধারণ মানুষ। অসংখ্য ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। যে যতটুকু আর কি জানলাম উনি এই জায়গাটা আপনারা জানলেন এখানে আমরা বকুল গাছ ছিল, চার জনে মিলে আমরা লাগুর পাই না, এরকম মোটা বকুল গাছ ছিল। বকুল গাছ ছিল। না আসলে এই জমিদার বাড়ির আশেপাশে অনেক কিছু ছিল যা কালের বিবর্তনে মানুষ নষ্ট করে ফেলেছে, বিক্রি করে দিছে। আর কি এখন ওনার অভিযোগ হচ্ছে যারা এই লিজ নিয়েছে তাদের দ্বারা অনেক এই জমিদার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কাঠামোগত পরিবর্তন হয়েছে। আর এখন বর্তমানে ওনারা এই জমিদার বাড়িটাকে ভাড়া দিয়ে ওনাদের চলতেছেন। ঐতিহাসিক ভূঁইয়া জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে একটি বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে। অবহেলা আর অযত্নের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। একসময় যে বাড়িটি ছিল ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রতীক, আজ সেটির বিভিন্ন অংশ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। বাড়ির ইট সুরকি খসে পড়ছে, দেওয়ালের পলিস্টার নষ্ট হয়ে যাচ্ছে, আর লতা, গুল্ম ও বটপাকুড়ের শিকড় ভবনের গায়ে ছড়িয়ে পড়ে কাঠামোকে আরও দুর্বল করে তুলছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বর্তমানে বাড়িটির বিভিন্ন অংশে বহু পরিবার বসবাস করছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনে মানুষের বসবাস যেমন নিরাপত্তার জন্য হুমকি, তেমনি ঐতিহাসিক স্থাপনাটির জন্য ক্ষতিকর। প্রতিদিনের ব্যবহার, অপরিকল্পিত পরিবর্তন এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির ঐতিহ্যবাহী রূপ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। অথচ একটু কাছ থেকে তাকালেই দেখা যায় এই জমিদার বাড়ির দেওয়াল, খিলান, বারান্দা এবং স্তম্ভে এখনও টিকে আছে অসাধারণ নান্দনিক কারুকাজ ও স্থাপত্যশৈলীর নিদর্শন। শত বছরের পুরনো সেই নকশাগুলো আজও বাংলার ঐতিহ্য, শিল্পবোধ এবং নির্মাণ কৌশলের সাক্ষ্য বহন করে চলছে। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এমন স্থাপনাগুলোর মধ্যেই জীবন্ত হয়ে থাকে। তাই এই ঐতিহাসিক জমিদার বাড়িটি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সরকার কর্তৃপক্ষ, প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। যথাযথ তদন্তের মাধ্যমে জমিদার বাড়ির মালিকানা, দখল ও ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা উচিত এবং আইন বহির্ভূত কোনো কার্যক্রম থাকলে তা আইনের আওতায় আনা দরকার। সংস্কার, সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে গোপালদির এই ঐতিহাসিক ভূঁইয়া জমিদার বাড়িকে আবারও একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানে পরিণত করা সম্ভব। কারণ একটি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে গেলে শুধু একটি ভবন হারিয়ে যায় না, হারিয়ে যায় একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান স্মৃতিচিহ্ন। তো আমরা আপনাদেরকে আজকে ভূঁইয়াদের যে জমিদারির যে অংশ রয়েছে, বিভিন্ন ধরনের কাঠামো রয়েছে, সেগুলো আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন পরবর্তীতে সর্দার বাড়িতে যাব, তেলিতে যাব। আসলে ওই স্থাপনাগুলো নাকি নাই, একবারে বিলীন হয়ে গেছে। শেষের দিকে মানুষ সেই স্থাপনাগুলোকে ভেঙে সেখানে ঘর তৈরি করেছে। তো আসলে আমরা সরাসরি গিয়ে দেখব আসলে বর্তমান পরিস্থিতি কী। তো আমরা ভূঁইয়া জমিদার বাড়িতে এসেছি। এখানে এসে আমার কাছে খুব ভালো লেগেছে। বাংলাদেশে অনেক প্রাচীনতম স্থাপনার আমি প্রতিবেদন করেছি, কিন্তু কোথাও এই মানুষের কোনো অস্তিত্ব আমি দেখিনি। এখানেও দেখলাম যে একটু ব্যতিক্রম। এই বাড়িতে লতা, বট, পাকুড়, বিভিন্ন ধরনের আগাছায় ভরে গেছে, কিন্তু তারপরেও এই প্রতিটি জমিদার বাড়ির কক্ষে কিন্তু মানুষের বসবাস করে। এখানে প্রচুর টেক্সটাইল মিল, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে। সেই সুবাদে এই বাড়িগুলো কিন্তু ইজারা, লিজে নিয়ে কিন্তু মানুষকে ভাড়া দিয়েছে এই জমিদারের যে বংশধর রয়েছে তারা। তো আমরা এই পুরো জমিদার বাড়িটাকে ঘুরে দেখেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি, বলেছি। তো যে সংস্কারগুলো করা দরকার, আশা করি প্রশাসন রয়েছেন, প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর রয়েছেন, যারা এই জমিদার বাড়িগুলোকে সংস্কার করবেন। সরকারের দৃষ্টিতে এনে অবশ্যই এই ভূঁইয়া জমিদার বাড়ি যেখানে এখন মানুষ বসবাস করছে, ভবিষ্যতে যাতে পর্যটক এখানে আসতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া উচিত। এবং
এই বাড়িগুলোকে সংস্কার করে সুন্দর অবকাঠামো এবং এই প্রাচীনতম ঐতিহ্য যাতে ধরে রেখে পরবর্তী প্রজন্ম যাতে এইখান থেকে অনেক কিছু শিখতে পারে, আমরা সেই কামনাই করছি।